হাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভার্সিটি অ্যাডমিশন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস নেব বোটানির 8 অধ্যায়ের নাম হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। প্রথম কথা হচ্ছে টিস্যুটা কি, তার আগে আমাদের জানতে হবে কোষ। তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। এখন অনেকগুলো কোষ একত্রে মিলিত হয়ে কি তৈরি করবে? টিস্যু তৈরি করবে। তাহলে আমরা বুঝতেছি অনেকগুলো কোষ যাদের উৎপত্তি স্থান একই আর একই ধরনের কাজ করতেছে সমধর্মী। তাহলে টিস্যুর ক্ষেত্রে আমরা কি বললাম? টিস্যু হচ্ছে একটা কোষের গুচ্ছ যারা অরিজিন সেম, মানে উৎপত্তি একই আর এদের কাজ অভিন্ন বলতে পারি বা একই বলতে পারি। আর এদের ক্ষেত্রে কি? সমধর্মী। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, প্রথমে হচ্ছে কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি করতেছে। আজকে আমাদের পড়ার টপিক্সটা হচ্ছে এই টিস্যু এবং এই টিস্যু তন্ত্র। যেহেতু আজকে আমি বোটানি ক্লাস নিচ্ছি, আমাদের মেইন ফোকাস থাকবে বোটানির পরে। টিস্যুটা যখন ভাগ করতেছি, এটা তোমাদের বইতে আছে টিস্যু 2 প্রকার। কিন্তু কোন টিস্যু 2 প্রকার? এটা হচ্ছে উদ্ভিদ টিস্যুর 2 প্রকার। মানব টিস্যু কিন্তু 2 প্রকার না। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে টিস্যু কয় প্রকার, তাহলে তোমরা কি অ্যান্সার করবা? 2 প্রকার। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু মানে কি? নামের মধ্যে সব কথা বলা আছে। ভাজক মানে কি? যাকে ভাগ করা যাচ্ছে। তাহলে এই ভাজক টিস্যু কি বারবার কি হইতে পারে? বিভাজিত হইতে পারে। আর এই ভাজক টিস্যু একটা পর্যায়ে কি তৈরি করবে? স্থায়ী টিস্যু তৈরি করবে। আচ্ছা, ভাজক টিস্যুর একটা নাম আছে, আমাদের নামটা জানতে হবে। ইংলিশ নাম সেটা হচ্ছে মেরিস্টেম। ভাজক টিস্যুর নাম কি? মেরিস্টেম। তারপর হচ্ছে আমরা দুইটার একটু কম্পেয়ার হিসেবে পড়াশোনা করি যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি। ভাজক টিস্যু মানে কি? এটা ভাগ করা যাচ্ছে, তার মানে কি এর বিভাজন ক্ষমতা আছে কি নাই? অবভিয়াসলি এর বিভাজন ক্ষমতা আছে। আর ভাজক টিস্যুর চিত্র তোমরা একটু বইতে খেয়াল করো, ভাজক টিস্যুর চিত্রগুলো এইভাবে দেওয়া আছে। এই একটা কোষ, এই মনে করো 3টা কোষ। তাহলে ভাজক টিস্যু যদি আমি বলি আকৃতি কেমন হবে? আকার আকৃতি হবে পঞ্চভুজাকার হইতে পারে, ষড়ভুজাকার হইতে পারে, আয়তকার হইতে পারে। তাহলে এটা হচ্ছে ভাজক টিস্যুর। যদি আমরা বলি ভাজক টিস্যু দেখতে কেমন? পঞ্চভুজাকার, ষড়ভুজাকার বা আয়তকার। এখন তোমরা চিন্তা করো, ভাজক টিস্যু বারবার বিভাজিত হচ্ছে। একটা কোষ বিভাজিত হতে গেলে 3টা শর্ত থাকে। কোষটা আকারে কি হতে হবে? বড় হতে হবে। সাইটোপ্লাজম ঘন থাকতে হবে আর নিউক্লিয়াসটা কি? আকারে বড় থাকতে হবে। এখন যদি কোনো কোষের প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম যদি থাকে, সেই কোষটাকে আমরা কি বলি? জীবিত কোষ বলি। সেই কোষটাকে আমরা কি বলি? জীবিত কোষ। তাহলে তোমরাই বলো ভাজক টিস্যু জীবিত নাকি মৃত? তাহলে ভাজক টিস্যু হচ্ছে জীবিত কোষ। আচ্ছা, তারপরে এক অধ্যায়ে তোমরা পড়ে আসছিলা একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কি থাকে? সেলুলোজ নির্মিত। এখন তোমরা একটু চিন্তা করো, সেলুলোজটাকে আমরা কি পড়ছিলাম? সেল ওয়াল। যেহেতু ভাজক টিস্যু বিভাজিত হবে, তাহলে যখন ভাজক টিস্যু তৈরি হচ্ছে, এই সেল ওয়াল কি আমরা পুরো দেবো নাকি পাতলা দেবো? অবভিয়াসলি পাতলা থাকবে। আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কথাগুলো উল্টে যাবে। তাহলে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি হবে? স্থায়ী টিস্যুর ক্ষেত্রে পুরু হবে, আর ভাজক টিস্যুর ক্ষেত্রে সেল ওয়াল বা সেলুলোজ নির্মিত হবে এবং পাতলা হবে। ভাজক টিস্যু বারবার বিভাজিত হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি ভাজক টিস্যু হচ্ছে একটা অপরিণত? কারণ পরিণত হইলে তো, যদি পরিণতি লাভ করতো তাহলে তো আর বিভাজিত হয়ে যাইতো না। তাহলে এই ভাজক টিস্যুটা হচ্ছে অপরিণত। ভাজক টিস্যুটা কেমন? অপরিণত। ভাজক টিস্যুর বিভাজন কোন প্রক্রিয়ায় সম্পাদিত হবে? তোমরা কোষ বিভাজন অধ্যায়ে পড়ছিলা, বিভাজন হচ্ছে 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মায়োসিস। তাহলে যেহেতু এটা ভাজক টিস্যু, দৈহিক অংশে থাকতেছে উদ্ভিদের, তাহলে এটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হবে। কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হবে। তাহলে আমরা এর বৈশিষ্ট্যগুলো কি বুঝতে পারছি? এবারে তোমরা যদি একটু চিত্রের দিকে তাকাও, এই একটা কোষ, তাহলে 2টা কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা তাকে আমরা কি বলি? আন্তঃকোষীয় ফাঁকা বা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, যেটাই বলো না কেন। তাহলে এইখানে দেখো
কোষগুলো কি ঘন সন্নিবেশিত না, একটার সাথে আরেকটা কি গায়ে গায়ে লেগে আছে, তাহলে এইখানে আন্তঃকোষীয় ফাঁক বলে কোনো কিছু আছে নাই। তাহলে তুমি এটা বলতে পারো ভাজক টিস্যুর আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এখন ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু তুমি যদি একটু কম্পেয়ার করো বা একটু চিন্তা করো, তাহলে দেখবে কি স্থায়ী টিস্যু কেন, এটার সব অঙ্গাণু, একটা কোষে সাইটোপ্লাজমে যে কয়টা অঙ্গাণু আছে সব কটা কি ডেভেলপ করছে, কেমন ডেভেলপ, ফুললি ডেভেলপড। তাহলে এটাকে আমরা সেই জন্য বলছি পরিণত, কিন্তু এইটা তো একটু আগে আমি বললাম যে অপরিণত। তাহলে এদের প্লাস্টিড, প্লাস্টিড কি পরিণত অবস্থায় পাওয়া যাবে নাকি অপরিণত অবস্থায় পাওয়া যাবে? এদের প্লাস্টিডটা পাওয়া যাবে হচ্ছে অপরিণত অবস্থায়। অপরিণত অবস্থায় এদের প্লাস্টিডটা পাওয়া যায় বলে এটারে বলা হয় প্রোটোপ্লাস্ট বা প্রোপ্লাস্টিড। কি বলা হয়? প্রোপ্লাস্টিড। কোনো কিছু নামের আগে যদি প্রো থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে আদি বৈশিষ্ট্য। নামের আগে যদি প্রো থাকে তাহলে বুঝবা আদি বৈশিষ্ট্য। যেমন তোমরা যখন কোষ অধ্যায় পড়ছিলা ইউক্যারিওটিক আর হচ্ছে প্রোক্যারিওটিক, তাহলে প্রো মানে কি আদি কোষ। তাহলে এদের প্লাস্টিডটা সুগঠিত না, প্লাস্টিডটা সুগঠিত না, সেই জন্য এটারে বলা হয় প্রোপ্লাস্টিড। কি বলা হয়? প্রোপ্লাস্টিড। তাহলে এইখানে ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো কি বোঝা গেছে? ভাজক টিস্যুর চিত্র দেখবা আর বৈশিষ্ট্যগুলো একটু কম্পেয়ারলি চিত্রের সাথে মিলাই পড়বা। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এদের ক্লাসিফিকেশন। প্রথমে আমরা ভাজক টিস্যু বলবো, তারপর হচ্ছে স্থায়ী টিস্যুতে যাব। ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন 4টা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে করা হয়। প্রথমে হচ্ছে অবস্থান অনুসারে আমরা করতে পারি, তারপরে হচ্ছে কোষ গঠন অনুসারে করতে পারি, তারপর কোষের বিভাজন অনুসারে করতে পারি, কাজ অনুসারে করতে পারি। তাহলে আমরা যদি প্রথমে উৎপত্তি অনুসারে করি, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুরে 3টা ভাগে ভাগ করা গেছে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা গেছে। এইটা মনে রাখবা, ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন যেভাবেই বলুক না কেন, কাজ অনুসারে, অবস্থান অনুসারে বা উৎপত্তি অনুসারে, সব হচ্ছে 3 প্রকার। সব কত প্রকার? 3 প্রকার। তাহলে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে প্রো মেরিস্টেম, তারপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, তারপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ভাজক টিস্যু, সকল ভাজক টিস্যু থেকে একটা টাইম পরে সেগুলো কিসে রূপান্তরিত হয়? স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়। তাহলে এই যে প্রো মেরিস্টেম, আমি একটু আগে বলছিলাম প্রো মানে কি আদি দশা। তাহলে এইটা কখন ডেভেলপ করবে? এইটা ডেভেলপ করবে ভ্রূণ অবস্থায়। কখন? একটা উদ্ভিদে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন যে কোষ বিভাজন হবে তখন তার নাম কি? প্রো মেরিস্টেম। নাম কি? প্রো মেরিস্টেম। আচ্ছা, তোমার যদি বলা হয় উদ্ভিদের প্রথম বিভাজন অঞ্চল কোনটা, চোখ বন্ধ করে দাগাই দেবা প্রো মেরিস্টেম। প্রথম বিভাজন ভ্রূণ অবস্থায়, এইটা হচ্ছে প্রো মেরিস্টেম। তারপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। একটা উদ্ভিদ যখন বিভাজিত হয় তাহলে কি হইতে পারে? দৈর্ঘ্য বরাবর হইতে পারে অথবা প্রস্থ বরাবর হইতে পারে। তোমরা একটু চিন্তা করো, দৈর্ঘ্য বরাবর যদি এর বিভাজনটা হয় তাহলে উদ্ভিদটা কি লম্বা হবে, আর প্রস্থ বরাবর যদি বিভাজিত হয় এইটা কেমন হবে? মোটা হবে। এটা কেমন হবে? মোটা হবে। প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু অলওয়েজ কোন বরাবর হবে? দৈর্ঘ্য বরাবর হবে। কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর। এইটা মনে রাখবা, আজীবন বিভাজন ক্ষমতা আছে। কি আছে? আজীবন বিভাজন ক্ষমতা। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন পাইছি, আজন্ম বা আজীবন বিভাজন করার ক্ষমতা আছে কার? প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু। এখন যেটা তুমি মনে রাখবা, প্রো মেরিস্টেম থেকে প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু। এইটা একটা সিকুয়েল। তাহলে প্রথমে হচ্ছে প্রো মেরিস্টেম, তারপরে প্রাইমারি ভাজক টিস্যু। এই প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হবে তোমার স্থায়ী ভাজক টিস্যু, এবং লাস্টের দিকে তৈরি হবে ছিল সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে আমরা কি বলতে পারি? সেকেন্ডারি ভাজক টিস্যু ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর বিভাজনের ফলে একটা উদ্ভিদ কেমন হবে? একটু আগে বললাম উদ্ভিদটা কেমন হবে? মোটা হবে।
তাহলে উৎপত্তি অনুসারে কয়টা ভাগে ভাগ করা গেছে? উৎপত্তি অনুসারে 3টা ভাগে ভাগ করা গেছে। প্রোমেরিস্টেম, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম থেকে আমরা কি পড়লাম? প্রথম বৃদ্ধি অঞ্চল যদি তোমাকে বলা হয় তাহলে বলবো হচ্ছে প্রোমেরিস্টেম। আর তারপরে দেখো প্রাইমারি ভাজক টিস্যু, আজন্ম বিভাজন ক্ষমতা সম্পন্ন, এইটার ফলে উদ্ভিদটা কি দৈর্ঘ্যে বড় হচ্ছে। আর সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে ভ্রূণ অবস্থার অনেক পরে উৎপত্তি লাভ করে, আর এর ফলে উদ্ভিদটা কেমন হবে? মোটা হবে। এটা গেল আমাদের উৎপত্তি অনুসারে। তারপর হচ্ছে কাজ অনুসারে। কাজ অনুসারে কয়টা ভাগ করা গেছে? তোমাদের আমি অলরেডি বলছি, ভাজক টিস্যুর প্রকারভেদ যদি আসে সবকিছু বলবো হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কাজের আগে আমরা একটু অবস্থানটা পড়ে আসি। অবস্থান আর উৎপত্তির নামগুলো মোটামুটি সেম। দেখ, যেই ভাজক টিস্যুটা প্রাইমারি ভাজক টিস্যু, সেটা কোথায়? উদ্ভিদের দৈর্ঘ্য বরাবর বিভাজিত হচ্ছে। তাহলে তার অবস্থান যদি আমি বলি তাহলে এটারে আমরা বলতে পারি শীর্ষক ভাজক টিস্যু, কারণ দৈর্ঘ্য বরাবর যেহেতু আসছে তাহলে এটা শীর্ষে আছে। কার শীর্ষে থাকতে পারে? মূলের শীর্ষে থাকতে পারে, কাণ্ডের শীর্ষে থাকতে পারে, পাতার শীর্ষে থাকতে পারে। তাহলে এটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। তারপরে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, আরেকটা আছে ল্যাটেরাল ভাজক টিস্যু। তাহলে শীর্ষক ভাজক টিস্যু, তাহলে তোমাদের যদি বলা হয় এই শীর্ষক ভাজক টিস্যুটারে আমরা কি বলতে পারি? প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু কখন বলবো? যখন উৎপত্তি অনুসারে, আর অবস্থান অনুসারে সেই একই জিনিসের নাম হবে হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় মানে কি? পার্শ্বীয় মানে এটা পাশে আছে। তাহলে এই পার্শ্বীয় ভাজক টিস্যুকে আমরা বলতে পারি সেকেন্ডারি ভাজক টিস্যু। আর হচ্ছে ল্যাটেরাল। এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো যে ভাই ল্যাটেরাল আর পার্শ্বীয় তো একই, এই দুইটা সিমিলার। তাহলে এই যে পার্শ্বীয় ভাজক টিস্যু যদি আমরা ইংলিশ নাম বলি তখন তার নাম হবে হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম। তখন তার নাম কি হবে? ল্যাটেরাল মেরিস্টেম। আরেকটা আছে সেটা হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত। ইন্টার মানে কি? মাঝখানে। ইন্টার ক্যালোরি বা নিবেশিত বলতে বোঝাচ্ছে যে ভাজক টিস্যু, দুইটা ভাজক টিস্যুর মাঝখানে স্থায়ী টিস্যু আছে, আবার স্থায়ী টিস্যু আছে, আবার ভাজক টিস্যু আছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে ভাজক টিস্যু যদি থাকে তখন তার নাম হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। তাহলে আগের যে দুইটা শীর্ষক ভাজক টিস্যু, পার্শ্বীয় বা ল্যাটেরাল, এই দুইটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, একটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এরপরে নতুন যেটা এসে সেটা হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত। এখন কথা হচ্ছে এই যে পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটেরাল ভাজক টিস্যু, এই দুটা কোথায় থাকতেছে? দুইটা টিস্যুর মাঝখানে। দুইটা কি টিস্যু? দুইটা ভাজক টিস্যুর মাঝখানে আরেকটা ভাজক টিস্যু থাকতেছে। তখন তাকে তুমি নাম বলতে পারতেছো যে এইটা হচ্ছে ল্যাটেরাল বা পার্শ্বীয়। ইন্টার ক্যালোরি কিন্তু অবভিয়াসলি কার মধ্যে থাকতে হবে? দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যুটা থাকবে তার নাম হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। নেক্সট হচ্ছে উৎপত্তি গেল, অবস্থান গেল, এরপরে হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুতে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, আর একটা হচ্ছে তোমার রিব ভাজক টিস্যু। মাস। এখন একটা কোষ আমরা জানি একটা কোষের যখন বিভাজন হয় একটা কোষ থেকে কয়টা? দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 8টা, এইভাবে হচ্ছে কোষ বিভাজন হয়। এখন মাস বলতে তোমরা জানো মাস মুভমেন্ট, মাস মানে কি? চারিদিক। চারিদিক মানে একটা গণহারের কথা বলতেছে। তাহলে একটা নর্মালি আমরা 3 ডাইমেনশন জানি, তার মানে এটার তল আছে কয়টা? 3টা তল। যদি সব তলে বিভাজন হয়, যদি কি হয়? সব তলে বিভাজন হয় তখন তাকে আমরা বলবো মাস ভাজক টিস্যু। তাহলে যে ভাজক টিস্যুর বিভাজন সব তলে সংগঠিত হচ্ছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর, তখন তাকে আমরা বলবো মাস ভাজক টিস্যু। মাস ভাজক টিস্যুর কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে। এক্সাম্পলগুলো মনে রাখবা। বর এলো, এটা হচ্ছে নিউমোনিক্স,
বর এলো মনের কুটিরে। বতে কি বর্ধনশীল ভ্রূণ, রতে কি রেণুথলি, এলোতে কি অ্যান্ডোস্পার্ম, মতে কি মজ্জা, কুটিরে কতে কি, কতে হচ্ছে কর্টেক্স, কতে কি, কতে হচ্ছে কর্টেক্স। তাহলে মাঝবাচক টিস্যু সবতলে সংগঠিত হচ্ছে, এর এক্সাম্পল হচ্ছে বর এলো মনের কুটিরে, বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, অ্যান্ডোস্পার্ম, আর হচ্ছে মজ্জা, আর হচ্ছে কর্টেক্স। আচ্ছা, প্লেট, একটা প্লেটের কয়টা তল? দুইটা তল। তাহলে আমরা যদি বলি এই ভাজক টিস্যুর বিভাজন কয় তলে সংগঠিত হবে? দুই তলে সংগঠিত হবে। কয়টা? দুইটা তল। এখন দুই তলে যদি সংগঠিত হয় তাহলে এইটা কি আমরা বলতে পারি এইটা যখন বিভাজন হচ্ছে এইটা কিসে বৃদ্ধি পাচ্ছে? এটা হচ্ছে আয়তনে বৃদ্ধি পাচ্ছে। কিসে বৃদ্ধি পাচ্ছে? আয়তনে বৃদ্ধি পাচ্ছে। এখন প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল, প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল তুমি চিন্তা করো, একটা গ্রামের অনুষ্ঠানে যখন খেতে দেই কলার পাতার একটা প্রচলন আছে, তাহলে এইখানে তুমি মনে রাখবা প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে পাতা। আর কি? আর হচ্ছে বর্ধনশীল, আমরা যদি বলি ওই যে গাছের বাকল যেটা না, বাকল রে এটা ইন্ডিকেট করতেছে, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে পাতা আর হচ্ছে তোমার বর্ধনশীল বহিত্বক। তাহলে পাতা আর হচ্ছে বর্ধনশীল বহিত্বক, এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। রিব, তাহলে এটা হচ্ছে তিন তল বা সবতল, এটা হচ্ছে দুই তল, আর এটা তাহলে কয় তল হবে? এক তল। তাহলে এই ভাজক টিস্যুর বিভাজন অবভিয়াসলি একটা তল বরাবর হবে, হয় দৈর্ঘ্য বরাবর অথবা প্রস্থ বরাবর, যে কোনো একটা তল বরাবর। তাহলে এইটার এক্সাম্পল মনে রাখবো হচ্ছে মজ্জা রশ্মি। কি মনে রাখবা? মজ্জা রশ্মি। মজ্জা রশ্মিটা কেমন? মনে করো একটা উদ্ভিদের কাণ্ডের মধ্যে কি আছে? পরিবহন টিস্যু আছে, মজ্জা আছে, কর্টেক্স আছে, এরকম মনে করো। তাহলে এইখানে কেন্দ্র বরাবর একটা রশ্মি গেছে, এইখান থেকে গেছে, এইখান থেকে গেছে, এরকম যদি কেন্দ্র বরাবর যায় তখন তার নাম হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে মজ্জা রশ্মি ছোট্ট একটা চিকন জিনিস, তাহলে এইটা যখন যাচ্ছে হয় দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, তাহলে একটা তলে এর বিভাজন সংঘটিত হচ্ছে। তাহলে মজ্জা রশ্মি কোথায় থাকতে পারে? কাণ্ডে থাকতে পারে অথবা মূলে থাকতে পারে। তাহলে আমরা এটা কি বলতে পারি? কাণ্ডের মজ্জা রশ্মি অথবা মূলের মজ্জা রশ্মি। তাহলে মেইন কি পয়েন্টটা কি আমাদের? মজ্জা রশ্মি। তাহলে কোষ বিভাজন অনুসারে কয়টা ভাগে ভাগ করা গেছে? তিনটা ভাগে, মাস, প্লেট আর রিব। লাস্ট কাজ অনুসারে, কাজ অনুসারে পড়ার আগে আমরা একটু টিস্যু তন্ত্র পড়ে আসবো। টিস্যু তন্ত্র, এখন কথা হচ্ছে টিস্যু আর টিস্যু তন্ত্র কি। আমরা জানি অনেকগুলো টিস্যু মিলে একটা কি তৈরি করে? তন্ত্র বা সিস্টেম তৈরি করতেছে। এখন এই টিস্যু তন্ত্রে কয়টা ভাগে ভাগ করা গেছে? টিস্যু তন্ত্রকে তিনটা ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে এপিডার্মাল, এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর লাস্টেরটা হচ্ছে পরিবহন বা ভাস্কুলার। তাহলে এই তিনজনের কাজ কি কখনো একই হবে? এই তিনজনের কাজ অবভিয়াসলি ডিফারেন্ট হবে। তাহলে এপিডার্মাল, এখন আমরা যদি বলি কাজ অনুসারে যদি আমরা ভাজক টিস্যুটাই চিন্তা করি, তাহলে এই টিস্যুতন্ত্রের কথা চিন্তা করবা যে এপিডার্মাল, গ্রাউন্ড টিস্যুতন্ত্র আর হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল তোমরা এটা মনে করো জানো, ডার্মাটোলজিস্ট বা ডার্মা বলতে বোঝাচ্ছে হচ্ছে ত্বক। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র আগে আমরা একটা ভাস্কুলারের বাংলা নাম কি? পরিবহন টিস্যুতন্ত্র। এখন পরিবহন টিস্যুতন্ত্র আমরা কিন্তু জানি পরিবহন টিস্যু উদ্ভিদের কি কি আছে? জাইলেম এবং ফ্লোয়েম। এবার তোমরা বলো তো, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে একটা কোষ থাকে। যখন কাঠের গুঁড়ি দেখো না রাস্তায় পড়ে থাকে, ওই গুঁড়ির মাঝখানে দেখবা কি একটু ডিপ কালার। কেন ডিপ কালার হয়েছে? ওইখানে নিশ্চয়ই পরিবহন টিস্যু আছে। পরিবহন টিস্যুর কাজ কি? ওই আয়নগুলো পরিবহন করা, পানি পরিবহন করা। তাহলে এটা কি প্রত্যেকটা সময় কাজ হচ্ছে না? তাহলে কাজ হইতে গেলে ওর কালারটা কি ডিসকালার হচ্ছে না? নর্মাল কালার থেকে ডিপ কালার হচ্ছে। তাহলে এখানে হচ্ছে
জাইলেম আছে আর আছে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম স্থায়ী টিস্যু, এর মাঝখানে একটা জিনিস থাকতে পারে, তার নাম হচ্ছে ক্যামব্রিয়াম। তার নাম কি? ক্যামব্রিয়াম। যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যামব্রিয়াম থাকে তাহলে এটা কি সেকেন্ডারি বিভাজন। সেকেন্ডারি বিভাজনের ফলে একটা গাছটা কি হবে? মোটা হবে। তাহলে ভাস্কুলার টিস্যু বলতে তোমাকে কি বোঝাচ্ছে? পরিবহন টিস্যু। আমরা যদি তন্ত্র বলি তাহলে এসে জাইলেম ফ্লোয়েমে এই সমস্ত চলে আসতেছে, আর ভাস্কুলার টিস্যু বললে এই দুইটাকে ইন্ডিকেট করতেছে। গ্রাউন্ড, গ্রাউন্ড বলতে বোঝাচ্ছে কি একটা উদ্ভিদের, আমরা যখন এই টিস্যুতন্ত্র পড়বো তখন দেখাবো, মজ্জা আছে, কর্টেক্স আছে, পেরিসাইকেল আছে, এই সকল কিছু মিলে কি তৈরি করছে? গ্রাউন্ড টিস্যুতন্ত্র। কি তৈরি করছে? গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে কাজ অনুসারে আমরা যদি ক্লাসিফিকেশন করি, তার প্রথমটার নাম কাজ অনুসারে যদি আমরা ক্লাসিফিকেশন করি, প্রথমটার নাম হচ্ছে প্রোটোডার্ম। প্রোটোডার্ম, এই যে আবার সেই ডার্ম চলে আসছে। ডার্ম মানে কি? ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে আমরা কি বলতে পারি? যে সকল ভাজক টিস্যু শুধুমাত্র ত্বকীয় টিস্যুতন্ত্র তৈরি করে তাকে আমরা কি বলবো? প্রোটোডার্ম। এখন ত্বকীয় টিস্যুতন্ত্রের এক্সাম্পল যদি বলি তাহলে হচ্ছে আমরা বলতে পারি মূলের ও কাণ্ডের বহিতক। মূলের বহিতককে বলা হয় এপিব্লেমা, এপিব্লেমা। আর কাণ্ডের বহিতককে বলা হয় এপিডার্মিস। কাণ্ডের বহিতক বা পাতার বহিতককে বলা হয় এপিডার্মিস। এটা হচ্ছে প্রোটোডার্ম ভাজক টিস্যু। তাহলে প্রো মানে কি? যেহেতু প্রথমে আছে তার মানে এটা আদি। এটা ডার্মিস মানে কি? এটা এপিডার্মাল টিস্যুতন্ত্র তৈরি করছে। তাহলে এর পূর্ববর্তী অবস্থা বা ভাজক ফর্মের নাম কি? প্রোটোডার্ম। তারপর হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আমি যদি টিস্যুতন্ত্র বলি এটা হয়ে যাবে কি? স্থায়ী টিস্যু। এটা কি হয়ে যাবে? স্থায়ী টিস্যু। কিন্তু আমি যদি বলি গ্রাউন্ড মেরিস্টেম, মেরিস্টেম, আমরা জানি মেরিস্টেম মানে কি? মেরিস্টেম মানে হচ্ছে তোমার ভাজক টিস্যু। তাহলে যে সকল স্থায়ী টিস্যু বা যে সকল গ্রাউন্ড টিস্যুতন্ত্র কোথা থেকে তৈরি হয়েছে? ভাজক টিস্যু থেকে তৈরি হয়েছে, তার নাম কি? গ্রাউন্ড মেরিস্টেম। এখন গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে কি আছে? গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে থাকবে হচ্ছে মজ্জা, মজ্জারশ্মি, কর্টেক্স, এইগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের অংশ। লাস্ট হচ্ছে ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্রের মধ্যে কি কি আছে? পরিবহন টিস্যুর মধ্যে আছে জাইলেম এবং ফ্লোয়েম। এখন এর সাথে আরেকজন আছে ক্যামব্রিয়াম। যখন তুমি কাজ অনুসারে ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন পড়বা তখন তার নাম হচ্ছে প্রোক্যামব্রিয়াম। আচ্ছা, তাহলে প্রোক্যামব্রিয়াম যদি আমরা বলি, এই সকল ভাজক টিস্যু বিভাজন হয়ে কি তৈরি করতেছে? জাইলেম, ফ্লোয়েম বা পরিবহন টিস্যু বা ক্যামব্রিয়াম তৈরি করতেছে, তখন তার নাম হচ্ছে প্রোক্যামব্রিয়াম কাজ অনুসারে। আর গ্রাউন্ড টিস্যুতন্ত্র মানে কি? উদ্ভিদের ভিত্তি তৈরি করতেছে। উদ্ভিদের ভিত্তি কি? কর্টেক্স, মজ্জারশ্মি, এইগুলো যখন তৈরি করতেছে তখন তার নাম হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আর প্রোটোডার্ম বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রোটোডার্ম, ডার্ম মানে ডার্মিস, ত্বকীয় টিস্যু যে ভাজক টিস্যুগুলো তৈরি করতেছে তার নাম হচ্ছে প্রোটোডার্ম। ত্বকীয় টিস্যুর মধ্যে মূলের বহি আবরণ বা মূলের যে বাইরের যে টিস্যু আছে তখন তার নাম হচ্ছে এপিব্লেমা। আর কাণ্ডের বহিতককে বলা হয় এপিডার্মিস। তাহলে আমাদের ভাজক টিস্যুর ক্লাসিফিকেশনটা পড়া শেষ। এই ক্লাসিফিকেশন থেকে সব ভার্সিটিতে তুমি যখন কোশ্চেন সলভ করবে তখন দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনের এক্সাম্পল। তাহলে এটা আমাদের বুঝে পড়তে হবে, আর হচ্ছে এক্সাম্পলগুলো একটু বারবার করে মেমোরাইজ করতে হবে। এরপরে যদি আমি বলি স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যদি বৈশিষ্ট্য আসে তাহলে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে বৈশিষ্ট্য ওই ভাজক টিস্যুর সাথে কম্পেয়ার করে বলবা। এখন স্থায়ী টিস্যুর মধ্যে কি হইতে পারে? মৃত হইতে পারে। এখন কথা হচ্ছে মৃত মানে কি? মৃত মানে এটার প্রোটোপ্লাজম থাকবে না। আমরা জানি আমাদের জীবনের ভৌতভিত্তি কি? প্রোটোপ্লাজম। তাহলে এই স্থায়ী টিস্যুর মধ্যে কি থাকতে পারে না? প্রোটোপ্লাজম থাকে না। যদি না থাকে তাহলে এটা কি বিভাজিত হতে পারবে? অবভিয়াসলি বিভাজিত হতে পারবে না। এইটারও ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসিফিকেশন। স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন তুমি যখন পড়তে যাবা তুমি জানবা যে স্থায়ী টিস্যুতে কয়টা ভাগে ভাগ করা যায়? 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল টিস্যু,
জটিল আর হচ্ছে তরুকির বা গ্রন্থি টিস্যু। সরল, নামের সাথে বলা আছে যে সরল বলতে বোঝাচ্ছে কি এই টিস্যুর কোষগুলো সবার আকার আকৃতি সেম, তখন তাকে বলবো সরল স্থায়ী টিস্যু। সরল স্থায়ী টিস্যুর এক্সাম্পল হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। তাহলে এই সরল টিস্যু থেকে আমরা কি পড়বো? সরল টিস্যু কেন নামকরণ? কারণ এই সব মানে যখন টিস্যু আমরা বলছিলাম একটা কোষ গুচ্ছ যারা একই ধরনের কাজ করে। এখন একই ধরনের কাজ করে বলে ওর আকার আকৃতি যে সেম হবে তা কিন্তু আমরা বলি নাই। কিন্তু সরল টিস্যুর ক্ষেত্রে কি একটা কোষগুচ্ছ যাদের আকার আকৃতি কাজ অভিন্ন, তখন তাকে বলবা সরল টিস্যু। সরল টিস্যুর এক্সাম্পল কি? প্যারেনকাইমা, স্ক্লেনকাইমা, কোলেনকাইমা। জটিল, তার মানে কি এর আকার আকৃতি একটাও কি একই রকম হবে না, কাজ সেম, ধর্ম সেম, কিন্তু আকার আকৃতি আলাদা, তখন তার নাম হচ্ছে জটিল স্থায়ী টিস্যু। জটিল স্থায়ী টিস্যুর এক্সাম্পল হচ্ছে দুইটা, কি কি? জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। তারপর হচ্ছে তরুক্ষীর বা গ্রন্থি। এখান থেকে কিছু কোষ আছে যেগুলো হচ্ছে ক্ষরণ করে বিভিন্ন আঠা, গদ, রেনিন, এই সমস্ত ক্ষরণ করলে তখন তার নাম হচ্ছে তরুক্ষীর বা গ্রন্থি টিস্যু। তাহলে এইখান থেকে এক্সাম্পলের মধ্যে সরল আর হচ্ছে জটিলটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি আমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পড়লাম, কাজ পড়লাম। এরপরে আমরা চলে যাব টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র আরও বেশি ইম্পর্টেন্ট, যেহেতু তন্ত্র বলতেছো তাহলে আমরা কিন্তু একটু পড়ার মাঝখানে বলে দিয়েছিলাম যে এখানে কী কাজ থাকে। এখানে হচ্ছে তিনটা জিনিস থাকে। প্রথম হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, তারপরে হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর হচ্ছে ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। আচ্ছা, এখানে তোমাদের বইতে একটা ইনফরমেশন আছে, ইনফরমেশনটা একটু মার্ক করে রাখবা। বিজ্ঞানী স্যাক্স, এটা মেডিকেল ভার্সিটি দুই জায়গায় আসছে। টিস্যুতন্ত্রে ভাগ করছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী স্যাক্স, ওইটা একটু গোল করে রাখবা। প্রথমে হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্রের বাংলা নামটা কি? ত্বকীয় টিস্যুতন্ত্র। নাম কি? ত্বকীয় টিস্যুতন্ত্র। এখন এই যে টিস্যুতন্ত্র বলতেছো, এটা বলো ভাজক টিস্যু নাকি স্থায়ী টিস্যু? অবভিয়াসলি স্থায়ী টিস্যু, কারণ ভাজক টিস্যু কখনোই তন্ত্র তৈরি করতে পারে না। ভাজক টিস্যু টিস্যু তৈরি করতে পারে, নট তন্ত্র। তাহলে এইখানে স্থায়ী টিস্যু। তাহলে আমরা যদি বলি এপিডার্মাল, এপিডার্মাল কি? বাইরের দিকে। তাহলে বাইরের দিকে যে টিস্যুগুলো থাকে সেগুলো কি টিস্যু দ্বারা তৈরি হয়? সেগুলো অবভিয়াসলি সরল টিস্যু। সরল টিস্যুর মধ্যে 90%-এর বেশি হচ্ছে প্যারেনকাইমা। তাহলে তোমাদের যদি কোশ্চেন করা হয় এপিডার্মাল টিস্যুর তন্ত্র কোন টিস্যু দ্বারা গঠিত, চোখ বন্ধ করে অ্যান্সার দিবা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। বাইরের স্তর, সেই জন্য এইটা এপিডার্মাল টিস্যুতন্ত্রে এক সারি প্যারেনকাইমা পাওয়া যায়। কয় সারি? এক সারি প্যারেনকাইমা। কাদের কাদের? তিনটা গাছের ক্ষেত্রে বহু সারি বা অনেক সারি তোমার কি প্যারেনকাইমা বা একাধিক সারি প্যারেনকাইমা পাওয়া যায়। একাধিক সারি পাওয়া যায়। অপূর্ব, মনে রাখবা কি? অপূর্ব, অশ্বত্থ, পাকুড়, বট, ইম্পর্টেন্ট। একাধিক সারি প্যারেনকাইমা পাওয়া যায় কোথায়? অপূর্বতে। অশ্বত্থ, পাকুড়, বট। তিন সারি প্যারেনকাইমা পাওয়া যায় করবী। কাদের? করবী। তাহলে আমরা পড়লাম যে এপিডার্মাল টিস্যু এগুলো কোন টিস্যু দ্বারা তৈরি? এগুলো হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি। এদের ক্ষেত্রে কি পাওয়া যায়? এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত মেইনলি এপিডার্মাল টিস্যুতন্ত্র। কাদের কাদের একাধিক আছে? তিনটা জিনিস। কি কি? অপূর্ব দিয়ে মনে রাখছি, অশ্বত্থ, পাকুড় আর হচ্ছে বট। তিন সারি প্যারেনকাইমা পাওয়া যায় কাদের? করবীতে। এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে আর তিনটা কথা আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে এপিডার্মাল বাইরের দিকে ত্বক, কিছু আছে বড় বড় কোষ।
তোমরা যদি আখ একটু আখ গম এইগুলো গাছগুলো একটু দেখো, দেখবা কি আখের পাশে এই মনে করো একটা আখ, এইরকম একটা কিছু কিছু কোষ থাকে, এরকম লম্বা লম্বা কোষ থাকে। তাহলে এই কোষটাকে বলা হয় বুলিফর্ম কোষ। কি বলা হয়? বুলিফর্ম। তাহলে এইটা মনে রাখবা, বুলি বতে হচ্ছে বুলি, তাহলে এইটা হচ্ছে বৃহদাকৃতির এপিডার্মাল কোষ। বৃহদাকৃতির এপিডার্মাল কোষে বতে বুলি, তাহলে হচ্ছে হলো বতে বৃহৎ, তাহলে এটা মনে রাখবো বুলিফর্ম কোষ। তাহলে এইখানে এক্সাম্পল মনে রাখবা অবাগার বুলি, অবাগার বুলি। অতে কি আখ, ভতে কি ভুট্টা, গতে কি গম। তাহলে বুলিফর্ম কোষ কয়টায় পাওয়া যায়? 3টা জায়গায় পাওয়া যায়, অবাগার বুলি, আখ, ভুট্টা, গম। তারপর হচ্ছে মাইরোসিন। মাইরোসিন মাইরোসিন একটা এনজাইম। মাইরোসিন একটা কি এনজাইম। দেখো লাস্টে ইন, আইএন, ইন যদি থাকে তুমি চোখ বন্ধ করে বুঝতে পারবা এটা হচ্ছে একটা প্রোটিন। প্রোটিনের মধ্যে এনজাইম হইতে পারে, হরমোন হইতে পারে, আরও অনেক রকম প্রোটিন হইতে পারে। তাহলে এইখানে দেখো মাইরোসিন একটা কি এনজাইম। তাহলে মাইরোসিন ক্ষরণকারী কোষের নাম কি, বা কোন উদ্ভিদ মাইরোসিন ক্ষরণ করে? সরিষা। কে ক্ষরণ করে? সরিষা। তাহলে সরিষা কোষ বা সরিষা উদ্ভিদ মাইরোসিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? মাইরোসিন ক্ষরণ করে। তারপরে হচ্ছে মিউসেলাস। মিউসেলাস মানে কি? পিচ্ছিল জাতীয় পদার্থ। মিউসেলাস হচ্ছে একটা পিচ্ছিল জাতীয় পদার্থ। মিউসেলাস ক্ষরণ করবে কারা? ঘাস গোত্রের যে সমস্ত উদ্ভিদ আছে তারা হচ্ছে মিউসেলাস ক্ষরণ করবে। তারা কি ক্ষরণ করবে? মিউসেলাস। তারপরে অ্যান্থোসায়ানিন। সায়ানিন, নিন মানে কি? নিন। তাহলে অ্যান্থোসায়ানিন মানে এইটা হচ্ছে কালারফুল কোনো একটা যৌগ বা রঞ্জক পদার্থ। একটা উদ্ভিদের কোথায় পাওয়া যায়? ফল ত্বকে পাওয়া যায়। তাহলে অ্যান্থোসায়ানিন কোথায় পাওয়া যায়? ফল ত্বকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ফল ত্বকে অ্যান্থোসায়ানিন পাওয়া যায়। তাহলে এপিডার্মাল থেকে আমরা পড়ছি কি এপিডার্মাল টিস্যু আসলে কি দ্বারা গঠিত, কার কয়টা লেয়ার আছে, আর 4টা টাইপ পড়লাম। 4টা হচ্ছে বুলিফর্ম পড়লাম, মাইরোসিন ক্ষরণকারী কোষ পড়লাম, তারপরে তোমার হচ্ছে মিউসেলাস ক্ষরণকারী কোষ পড়লাম, আর লাস্ট হচ্ছে অ্যান্থোসায়ানিন। এরপরে এপিডার্মাল অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস বলতে বোঝাচ্ছে কি? উপবৃত্তি। তোমরা একটু মনে করো যে একটা মূলের বহিঃত্বককে আমরা কি বলছিলাম? এপিব্লেমা। কাণ্ডের বহিঃত্বককে আমরা কি বলছিলাম? এপিডার্মিস। এখন এপিডার্মিস বা এপিব্লেমার কিছু বৃদ্ধি হইতে পারে, তাহলে বৃদ্ধিরে আমরা কি বলতে পারি? উপবৃদ্ধি। এপিডার্মাল উপবৃদ্ধি। এপিডার্মাল উপবৃদ্ধির মধ্যে যেটা আছে প্রথমে মনে রাখবা সেটা হচ্ছে শল্ক। শল্ক এটা দেখবা যে এই উপবৃদ্ধিটা হয়েছে কেমন উপবৃদ্ধি? পাতলা। এটা একটু মার্ক করে রাখবা বইতে যে পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোম বা ট্রাইকোমরে বলা হয় শল্ক। পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোম বা ট্রাইকোমরে বলা হয় শল্ক। ওর কাজটা ইম্পর্টেন্ট। শল্ক কি করে? প্রচ্ছেদনের হারটা হ্রাস করে। শল্ক কি করে? প্রচ্ছেদনের হারটা হ্রাস করে। তারপরে হচ্ছে থলি। থলি জিনিসটা কি? মুখটা একটু ছোট আর ভিতরে কি প্রশস্ত জায়গা। তাহলে এইটা যদি আমরা বলি প্রশস্ত ট্রাইকোমরে আমরা কি বলবো? থলি। প্রশস্ত ট্রাইকোমরে আমরা কি বলবো? থলি। থলির এক্সাম্পল আছে। থলির এক্সাম্পল হচ্ছে বরফ উদ্ভিদ। থলির এক্সাম্পলটা কি? বরফ উদ্ভিদ। তাহলে বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেসেনব্র্যান্থাম ক্রিস্টালিনিয়াম। নামটা একটু বড়, মেসেনব্র্যান্থাম ক্রিস্টালিনিয়াম। তোমরা এমনভাবে পড়বা যাতে এক্সাম্পল বা এই বৈজ্ঞানিক নামগুলো অপশান দেখে তোমরা অ্যান্সার করতে পারো। তাহলে আমরা কি পড়লাম? প্রথমে হচ্ছে শল্ক। শল্ক হচ্ছে ট্রাইকোম। ট্রাইকোম মানে কি? ট্রাইকোম মানে হচ্ছে উপবৃদ্ধি। কার উপবৃদ্ধি? এপিডার্মিসের উপবৃদ্ধি। তাহলে যখন পাতলা হবে তখন তার নাম হচ্ছে শল্ক। শল্ক কি করবে? প্রচ্ছেদনের হার হচ্ছে হ্রাস করবে। আর হচ্ছে থলিটা কি? থলিটা হচ্ছে প্রশস্ত ট্রাইকোম। থলিটা কি? প্রশস্ত ট্রাইকোমরে আমরা বলবো হচ্ছে থলি। এবারে আরেকটা আছে গ্রন্থিরোম বা কোলেটাস।
তাহলে একটা ছিল পাতলা, একটা ছিল প্রশস্ত, আর এইটা হবে কি বিশেষ। তাহলে আমরা যদি বলি বিশেষ ধরনের ট্রাইকম বা হচ্ছে রুমরে আমরা কি বলবো? কোলেটাস। তখন তাকে আমরা কি বলবো? কোলেটাস। এপিডার্মাল রন্ধ্র। রন্ধ্র বলতে বোঝাচ্ছে কি আমাদের ত্বকের এখানে কি আছে, মনে করো তোমার যখন সোয়েটিং হয় বা ঘাম হয় তখন এখান থেকে পানি চলে আসে না, কিন্তু তোমার ত্বকে কি ছিদ্র আছে? অবভিয়াসলি ছিদ্র আছে। তাহলে এটা যখন মাইক্রোস্কোপের সাহায্যে দেখবা আমাদের ত্বকে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে। তাহলে উদ্ভিদেরও কি পানিটা বের হয়ে যাচ্ছে, তাহলে পানিটা বের হয় উদ্ভিদের কোন প্রক্রিয়ায় যেন পানিটা বাষ্প আকারে বের হয়? প্রচ্ছেদন। এবারে উদ্ভিদের ত্বকে কিছু পরিমাণ ছিদ্র আছে। এই ছিদ্রটা যেহেতু কোথায় বেশি থাকবে? অবভিয়াসলি পাতায় বেশি থাকবে। কোথায় থাকবে বেশি? পাতায় বেশি থাকবে। পাতায় পানিটা দুইটা ভাবে বের হইতে পারে, পাতায় পানিটা দুইটা ভাগে বের হইতে পারে। এখন আমি পাতা কেন বলতেছি? পাতায় হচ্ছে 90 থেকে 95% রন্ধ্র আছে, আর উদ্ভিদের গায়ে নেই এমন না, উদ্ভিদের সারা দেহেই আছে, কিন্তু ওইখানে পার্সেন্টেজটা অনেক কম। তাহলে এটা মনে রাখবা, এপিডার্মাল রন্ধ্র যদি বলি, এপিডার্মাল রন্ধ্র হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র, আর হচ্ছে তোমার মেইন যেটা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। তাহলে এইখানে 9 অধ্যায় তোমরা পড়ে আসছো, একটা রন্ধ্র যখন ছিল, রন্ধ্রের চারিপাশে কি কোষ থাকে? রন্ধ্রের দুই পাশে থাকে হচ্ছে গার্ড সেল। কি থাকে? গার্ড সেল বা রক্ষী কোষ। কি কোষ থাকে? রক্ষী কোষ বা গার্ড সেল। আচ্ছা, এই যে রক্ষী কোষটা এই পত্ররন্ধ্র খোলা বন্ধ কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। তাহলে পত্ররন্ধ্র খুলবে বা বন্ধ হবে কখন? এই রক্ষী কোষ যখন প্রসারিত হচ্ছে বা চিকন হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, তখন এই পত্ররন্ধ্র খোলা বন্ধ হচ্ছে। এর ইম্পর্টেন্ট হচ্ছে এই যে রক্ষী কোষের ক্রাইটেরিয়া। রক্ষী কোষের আকৃতি কেমন? শেপটা হচ্ছে তোমার অর্ধচন্দ্রাকৃতির। আকৃতি কেমন? অর্ধচন্দ্রাকৃতির। এর নিউক্লিয়াসটা কেমন? নিউক্লিয়াসটা হচ্ছে আকারে বড় হবে। নিউক্লিয়াসটা আকারে কেমন হবে? নিউক্লিয়াসটা আকারে বড় হবে। সাইটোপ্লাজম কেমন হবে? সাইটোপ্লাজম হচ্ছে ঘন হবে। তাহলে এর ক্রাইটেরিয়া আমরা বুঝলাম, নিউক্লিয়াস আকারে বড়, সাইটোপ্লাজম ঘন, আর হচ্ছে এটার আকৃতি কেমন? এটার আকৃতি হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। আচ্ছা, তাহলে পত্ররন্ধ্র পানিটা কি আকারে বের করে দেবে? পানিটা বাষ্প আকারে বের করে দেবে, তখন তার নাম হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র খোলা বন্ধ বা পত্ররন্ধ্র সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কে? দুইটা সেল। সেই সেলটাকে আমরা কি বলবো? রক্ষী কোষ। তাকে আমরা কি বলবো? রক্ষী কোষ। আরেকটার নাম কি ছিল? পানিরন্ধ্র। একটা হচ্ছে পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পানিরন্ধ্র। তাহলে এখানে যেহেতু পানি আছে, অতিরিক্তটা পানি কি আকারে বের হবে? তোমাদের বইতে দেওয়া আছে পানি বা জল আকারে বেরোচ্ছে। ওইখানে কিন্তু বাষ্প আকারে বেরোচ্ছিল, এখানে কিন্তু জল আকারে বেরোচ্ছে। জল আকারে বেরোনো বা পানি আকারে বেরোনোর নামটা কি? প্রক্রিয়ার নাম হচ্ছে গাটেশন। নামটা কি? গাটেশন বা হাইডাথোড। নাম কি? হাইডাথোড দিয়ে গাটেশন প্রক্রিয়ায় বের হয়ে যাচ্ছে। এখন এই পানিরন্ধ্র কাদের থাকবে? পানিরন্ধ্র থাকবে হচ্ছে ঘটকের। কার থাকবে? ঘটক। ঘতে হচ্ছে ঘাস, টতে হচ্ছে টমেটো, আর কতে হচ্ছে কুচু। এদের দেখা যায় কি একটা পাতার নিচের অংশে একটা ফোঁটা পানি দেখতেছো, কিছু সময় পরে 1 ঘন্টা পরে দেখবা কি আরেক ফোঁটা এসে যুক্ত হচ্ছে। তাহলে এইখানে কিন্তু পানিটা বাষ্প আকারে বেরোচ্ছে না, পানিটা কি আকারে বেরোচ্ছে? পানি আকারে বেরোচ্ছে। কি দিয়ে বেরোচ্ছে? হাইড্রোসোড দিয়ে বেরোচ্ছে। কোন প্রক্রিয়া বেরোচ্ছে? গাটেশন। প্রক্রিয়ার নাম হচ্ছে গাটেশন। এক্সাম্পল কি ছিল? এক্সাম্পল ছিল ঘটক। ঘটকে কি? ঘতে হচ্ছে ঘাস, টতে হচ্ছে টমেটো, করতে হচ্ছে কচু। এইবার আবার আমরা ব্যাক যাচ্ছি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রে ওইখানে কিন্তু তুমি দেখছিলা এইটার নাম কি? এটার নাম হচ্ছে রক্ষী কোষ। আকৃতি কেমন ছিল? অর্ধচন্দ্রাকৃতির। এবার এই রক্ষী কোষের পাশে কি থাকবে?
রক্ষী কোষের পাশে কিছু সহকারী কোষ থাকবে। কি থাকবে? কিছু সহকারী কোষ থাকবে। দেখো এইখানে হচ্ছে রক্ষী কোষের পাশে কিছু সহকারী বা ইংলিশ নামটা হচ্ছে সাবসিডিয়ারি কোষ। নাম কি? সাবসিডিয়ারি কোষ। এই হচ্ছে রক্ষী কোষ, এই হচ্ছে সহকারী কোষ। তাহলে আমরা কি বলতে পারি? এইখানে কি আছে? অ্যাঙ্গেল আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? সমকোণে আছে। আর এইখানে দেখো, এই হচ্ছে রক্ষী কোষ, এই হচ্ছে তোমার সাবসিডিয়ারি কোষ। এটা কেমন আছে? সমান্তরালে আছে। তাহলে এইখানে সাবসিডিয়ারি কোষের সংখ্যা কত? 2টা। এইখানে কয়টা? 2টা। যখন সাবসিডিয়ারি কোষ রক্ষী কোষের সাথে সমকোণে থাকে তখন তার নাম হচ্ছে ডায়া। আমরা জানি 2 মানে কি? 2 এর গ্রিক ভাষায় বলা হয়েছে ডায়া। তাহলে এটার নাম কি হবে? ডায়াসাইটিক। সাইট মানে হচ্ছে কোষ, তাহলে এই গঠনটারে বলবো ডায়াসাইটিক। তাহলে ডায়া মানে কি? 2টা সাবসিডিয়ারি বা সহকারী কোষ থাকবে। কেমন অবস্থায় থাকবে? সমকোণে থাকবে। তখন তার নাম হচ্ছে ডায়াসাইটিক। এখন তোমরা বলতে পারো ভাইয়া এইখানেও তো 2টা কোষ আছে, কিন্তু এখানে তো সমকোণে নেই। এখানে কি আছে? সমান্তরালে আছে। সমান্তরালে ইংলিশ নাম কি? প্যারালাল। তাহলে এইটাকে আমরা বলতে পারি প্যারাসাইটিক। তাহলে এইটার নাম কি? প্যারাসাইটিক। তাহলে এর ডেফিনেশন যদি তুমি বলো, রক্ষী কোষের সাথে 2টা সাবসিডিয়ারি বা সহকারী কোষ যখন সমান্তরালে থাকবে তখন তার নাম কি? প্যারাসাইটিক। নাম কি? প্যারাসাইটিক। তারপরে হচ্ছে আবার আমরা একটু চিত্র আঁকাই। মনে করো এই হচ্ছে রক্ষী কোষ। তোমরা একটা জিনিস দেখবা, বায়োলজিতে কিন্তু কখনো 3টা কোষের কথা একসাথে বলে না। কয়টা কোষ বলে? একটা কোষ, একটা থেকে 2টা, 2টা থেকে 4টা, এইভাবে একটা সিকোয়েন্স মেনে চলে। আর 3টা যখন থাকতেছে, 3 জনের সম্পর্ক কিন্তু ভালো থাকতেছে না। এইখানে একটু তোমাদের বইতে চিত্রের দিকে খেয়াল করবা। এইখানে সাবসিডিয়ারি কোষের সংখ্যা কত? সাবসিডিয়ারি কোষের সংখ্যা আমরা বলতেছি 3টা। 3টার মধ্যে একটু খেয়াল করো, এইটা আর এইটা আকারে সমান, আর এইটা কি আকারে কি ছোট বলা যায়? তাহলে যেহেতু এইটা আর এটা আকার সেম, এইটার সাথে আকার মেলে নাই, তাহলে আমরা কি বলতে পারি এদের আকার সমান না? তাহলে আকার যদি সমান না হয় তাহলে আমি কি বলতে পারি? অসম আকৃতির। তাহলে এইটার আইসো মানে কি? আইসো মানে সম, তাহলে এটার নাম হবে অ্যানাইসো। অ্যানাইসোসাইটিক। আইসো মানে হচ্ছে সমান, এ মানে হচ্ছে না, তাহলে এর আকার আকৃতি সমান না। 2টা সাবসিডিয়ারি কোষ আকারে একই রকম হইলেও 3য় নাম্বার যেটা থাকবে সেটার আকার কেমন হবে? ছোট হবে। তাহলে এটার নাম হচ্ছে অ্যানাইসোসাইটিক। নাম কি? অ্যানাইসোসাইটিক। নেক্সট 4টা। মনে করো এই হচ্ছে আমাদের রক্ষী কোষ। রক্ষী কোষের সাথে যখন সাবসিডিয়ারি কোষের সংখ্যা কয়টা থাকবে? 4টা থাকবে। তখন 4 মানে কি? টেট্টা। তার নাম কি হবে? টেট্টাসাইটিক। নাম কি? টেট্টাসাইটিক। আর আছে 2টা। 2টার নাম কি? একটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, আরেকটার নাম হচ্ছে অ্যানোমোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক। দেখো অ্যাক্টিন কোথায় পড়ছিলা? ওই যে বোনসের অধ্যায়ে পড়ছিলা, অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন হচ্ছে আমাদের কি? পেশি প্রোটিন। নাম কি? অ্যাক্টিন আর মায়োসিন। এই মনে করো আমাদের একটা পেশি, এই পেশিটা কি লম্বা হবে না? এই পেশি, এটা হচ্ছে মনে করো বাইসেপস মাসেল, তাহলে এই মাসেলটা কি লম্বা না? তাহলে অ্যাক্টিনোসাইটিক মানে কি? রেডিয়ালি লম্বা কোষ। এই সাবসিডিয়ারি বা সহকারী কোষগুলো কেমন হবে? রেডিয়ালি লম্বা কোষ হবে। আর অ্যানোমোসাইটিক, ফেসবুকে দেখবা যে অ্যানোনিমাস পোস্ট দেয় অনেকে, বিভিন্ন গ্রুপে দিতে পারে। তাহলে অ্যানোমোসাইটিক বলতে কি বোঝাচ্ছে? এইখানে যে সাবসিডিয়ারি কোষ, এইখানে দেখো এখানে আছে 4টা সাবসিডিয়ারি কোষ, এখানে আছে 4টা সহকারী কোষ, কিন্তু এরা এমনভাবে যদি থাকে অ্যানোমোসাইটিকের ক্ষেত্রে যে ত্বকীয় কোষ কোনটা, সাবসিডিয়ারি কোষ কোনটা, তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না, তখন তার নাম হচ্ছে অ্যানোমোসাইটিক। তাহলে অ্যাক্টিনোসাইটিক ইম্পর্টেন্ট। অ্যাক্টিনোসাইটিকটা কি?
রেডিয়ালি লম্বা কোষ। সাবসিডিয়ারি কোষগুলো যখন রেডিয়ালি লম্বা হবে তখন তার নাম হচ্ছে অ্যানোমোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, তখন তার নাম হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। আর অ্যানোনিমাস মানে কি, এটা হচ্ছে পৃথকযোগ্য না। কার থেকে পৃথকযোগ্য না? তোমার ত্বকীয় কোষ থেকে। আমরা কিন্তু এখনও এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে আছি। এপিডার্মাল, এপিডার্মাল মানে কি, ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে অ্যানোমোসাইটিক বলতে বোঝাচ্ছে কি, এই যে ত্বকীয়, মনে করো এখানে হচ্ছে আমরা বলতেছি সাবসিডিয়ারি কোষ, এর পাশে কি ত্বকীয় কোষ আছে না? এখন তুমি যদি এইটারে আইডেন্টিফাই করতে পারো না এটা সাবসিডিয়ারি কোষ নাকি ত্বকীয় কোষ, তখন তুমি বলতে পারো এটার তো আইডেন্টিফিকেশন নাই, তখন তার নাম হচ্ছে অ্যানোমোসাইটিক। বুঝছো? আমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্র কিন্তু পড়া শেষ। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে মোস্ট ভাইটাল টপিকস হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? পত্ররন্ধ্রের মধ্যেও যদি আমি ইম্পর্টেন্ট বলি, এই সাবসিডিয়ারি কোষের আকার অনুসারে পত্ররন্ধ্রের ক্লাসিফিকেশন ডায়াসাইটিক, তারপর হচ্ছে তোমার প্যারাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, টেট্রাসাইটিক, আর হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। তাহলে এই ছয়টা ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব গ্রাউন্ড টিস্যুতে। গ্রাউন্ড টিস্যুতে যখন যাবা তোমাদের বইতে সুন্দর একটা চিত্র আছে। আচ্ছা, এটা যদি আমি একটু বলি, আমরা আগে যেটা পড়ছি এপিডার্মাল, তাহলে যেহেতু বাইরের দিকে আছে সেটার আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি এপিডার্মিসের কিছু কোষ। তারপরে এই যেইটা আছে নিচের দিকে যেহেতু ডার্মিসের নিচে আছে, তার নাম কি হবে? হাইপোডার্মিস। নাম কি? হাইপোডার্মিস। হাইপো মানে কি? কম। তাহলে এর নিচে বা যে কম আছে, তাহলে এটার নাম কি? হাইপোডার্মিস। নাম কি? হাইপোডার্মিস। তারপরে যে কোষগুলো আছে এইটারে আমরা বলবো হচ্ছে কর্টেক্স। এটারে আমরা কি বলবো? কর্টেক্স। তারপরে এটা হচ্ছে অন্ততক, অন্ততকের পরে পেরিসাইকেল, মজ্জারশ্মি। এমন কথা হচ্ছে এইগুলো আসলে আমরা কোথায় পাচ্ছি? মনে করো একটা উদ্ভিদের কাণ্ডটা যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখা হয় তখন হচ্ছে এই গঠনটা তুমি দেখতে পাচ্তেছো। তাহলে এইখানে আমরা প্রথম হচ্ছে হাইপোডার্মিস দিয়ে শুরু করি। হাইপো হচ্ছে নিচে, কার নিচে থাকতেছে? ডাইরেক্ট ডার্মিস বা এপিডার্মাল টিস্যুর নিচে যে গ্রাউন্ড টিস্যু আছে তখন তার নাম হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিস এর বাংলা নাম হচ্ছে অধোত্বক। এই অধোত্বক কার থাকবে না? মূলের অধোত্বক থাকবে না। কার থাকবে? কাণ্ডে থাকবে। তোমাদের একটা কথা আমি বলছিলাম যে এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র কি টিস্যু দ্বারা তৈরি? সরল টিস্যু দ্বারা তৈরি। কি টিস্যু দ্বারা তৈরি? সরল টিস্যু দ্বারা তৈরি। গ্রাউন্ড টিস্যুতন্ত্র হচ্ছে সরল টিস্যু দ্বারা তৈরি, আর হচ্ছে ভাস্কুলার টিস্যুটা হচ্ছে জটিল টিস্যু দ্বারা তৈরি, আর এপিডার্মাল টিস্যুতন্ত্র অবভিয়াসলি সরল টিস্যু দ্বারা তৈরি। সরল টিস্যু কি ছিল? সরল টিস্যু ছিল তিনটা: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা। তাহলে এইখানে দেখো এর যেহেতু কাণ্ডে থাকতেছে, তাহলে কাণ্ডটা কি একটু শক্ত না? তাহলে শক্ত হইতে গেলে কি লাগবে? কোলেনকাইমা অথবা স্কেলেনকাইমা থাকবে। কোলেনকাইমা আর হচ্ছে স্কেলেনকাইমা। তাহলে অধোত্বক থেকে আমরা কি শিখলাম? অধোত্বক থেকে শিখলাম হচ্ছে ডাইরেক্ট এপিডার্মাল টিস্যুর নিচে যে গ্রাউন্ড টিস্যু থাকবে তার নাম হচ্ছে অধোত্বক। অধোত্বক কার থাকবে? অধোত্বক থাকবে হচ্ছে কাণ্ডের। অধোত্বক কার থাকবে? কাণ্ডের থাকবে। আর হচ্ছে মূলে অধোত্বক থাকবে না। কাণ্ডের অধোত্বক কি কোষ দ্বারা গঠিত? কোলেনকাইমা, স্কেলেনকাইমা। এইটা মনে রাখবা দ্বিবীজপত্রী।
দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এটা কোলেনকাইমা দ্বারা গঠিত, আর একবীজপত্রীর ক্ষেত্রে স্কেলেনকাইমা। একবীজপত্রী স্কেলেনকাইমা, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কোলেনকাইমা। তারপর হচ্ছে কর্টেক্স। এইটা মনে করো কর্টেক্সের লেয়ার। তোমাদের বলছিলাম যে কর্টেক্স, তাহলে কর্টেক্স না, গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি দ্বারা তৈরি? সরল টিস্যু দ্বারা তৈরি। সরল টিস্যুর কত পার্সেন্ট? প্রায় 90 থেকে 95% হচ্ছে প্যারেনকাইমা। তাহলে এই যে কর্টেক্স কি দ্বারা গঠিত হবে? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত হবে। কাণ্ডের কর্টেক্স, কাণ্ডের কর্টেক্স কতে কাণ্ড, কতে হচ্ছে কয়েক স্তর বিশিষ্ট। মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট। আমরা কিন্তু অলরেডি একটা জিনিস পড়ছি, হাইপোডার্মিস। মূলের ছিল কি ছিল না? মূলের কিন্তু হাইপোডার্মিস ছিল না। তাহলে মূলের পুরোটুকুই কাভার দেবে কে? কর্টেক্স। তাহলে কর্টেক্স কি? বহু স্তর বিশিষ্ট হবে। আর কাণ্ডের তো অলরেডি হাইপোডার্মিস ছিল, হাইপোডার্মিসের পরে এটা কয়েক স্তর, মাত্র কয়েক স্তর বিশিষ্ট। আর কর্টেক্স কি জাতীয় কোষ দ্বারা গঠিত? প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কর্টেক্স কি জাতীয় কোষ দ্বারা গঠিত? প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের কাজ কি? একটা উদ্ভিদের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, খাদ্য পরিবহন করা, দৃঢ়তা দেবে খাদ্য, আর হচ্ছে কি প্রোটেকশন দেবে। প্রোটেকশন দেবে কে? যে বাইরে রয়েছে। তাহলে বাইরে যে রয়েছে তার নাম কি? এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্রের এখানে জাস্ট মনে রাখবা এটা কি করবে? এটা হচ্ছে প্রোটেকশনের রিলেটেড কাজ করতেছে। আর এইখানে একটা উদ্ভিদের প্রধান যে কাজটা, প্রধান কাজটা কি? খাদ্য উৎপাদন করা। তাহলে খাদ্য উৎপাদন করবে কে? খাদ্য উৎপাদন করবে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। খাদ্য উৎপাদন করবে কে? গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে কি আছে? এই যে কর্টেক্স আছে, হাইপোডার্মিস আছে। তাহলে এই যে কর্টেক্স কি বেশি আছে না? তাহলে এই কর্টেক্সের কাজ কি? খাদ্য তৈরি করা। মানে এইখানে হচ্ছে খাদ্যটা তৈরি হচ্ছে, আর খাদ্য কি করতেছে? খাদ্য জমা রাখতেছে। তাহলে এইখানে কি আমরা বলতে পারি এখানে হচ্ছে সালোক সংশ্লেষণ হচ্ছে আর খাদ্যটা জমা রাখতেছে? দুইটা কথা জাস্ট মনে রাখবা কর্টেক্সের কাজ। তারপর হচ্ছে অন্তত্বক। অন্তত্বক হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে অন্তত্বক। অন্তত্বক, অন্তত্বকের ক্ষেত্রে দেখবা দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন এটা হচ্ছে 7 অধ্যায়ের কথা, একটু মনে করে রাখো। একটা উদ্ভিদের মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল কেমন? গুচ্ছমূল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলটা কেমন? প্রধান মূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলটা হচ্ছে প্রধান মূল। এখন এই যে প্রধান মূলটা, এর মধ্যে তোমরা কিন্তু পড়ে আসছিলা রূপান্তরিত প্রধান মূল। তাহলে রূপান্তরিত প্রধান মূলের মধ্যে কে ছিল? গাজর, বিট, এইগুলো ছিল রূপান্তরিত প্রধান মূল। এইটা হচ্ছে তোমার অন্তত্বক। অন্তত্বক কেমন? একটা গোল বা সার্কেল টাইপের অংশ না? তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে যখন লিগনিন এবং সুবেরিন কি বরাবর? দৈর্ঘ্য বরাবর নাকি প্রস্থ বরাবর? প্রস্থ প্রাচীর বরাবর জমা হয়, তখন তার নাম হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে এটা কোথায় পাওয়া যাচ্ছে? দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে। কোথায় পাওয়া যাচ্ছে? দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে যখন লিগনিন এবং সুবেরিন জমা হচ্ছে, লিগনিন এবং সুবেরিন জমা হয়ে কি তৈরি করতেছে? একটা স্ট্রিপ তৈরি করতেছে, তখন তার নাম হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে এইটা তোমাদের এমসিকিউতে আসবে যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যাবে? একবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে এটা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। এখন ক্যাসপেরিয়ান কেন? যে বিজ্ঞানীটা এইটা দেখতে পারছে তার নাম হচ্ছে ক্যাসপেরি, তার নাম অনুসারে বলছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তারপরে এইটা তো মূলের কথা গেল। অন্তত্বকে কিছু কোষ পাওয়া যায়। কেমন কোষ? পাতলা কোষ। কেমন কোষ পাওয়া যায়? পাতলা কোষ পাওয়া যায়। যেহেতু পাতলা কোষ, পাতলা কোষ থেকে কি সবকিছু পাস করতে পারে, সেজন্য এটার নাম হচ্ছে প্যাসেজ সেল। প্যাসেজ সেল।
যেহেতু সব কিছু পাস করতে পারতেছে সেই জন্য এর নাম কি? প্যাসেজ সেল। তাহলে প্যাসেজ সেল কোথায় পাওয়া যাবে? প্যাসেজ সেল পাওয়া যাবে এই কাণ্ডে। কোথায় পাওয়া যাচ্ছে? কাণ্ডে পাওয়া যাচ্ছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে অন্ততক যখন দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যাবে। মনে করো দ্বিবীজপত্রী আর একবীজপত্রী, এর এক্সাম্পল কথা একটু চিন্তা করো। একবীজপত্রীর একটা এক্সাম্পল মনে করো ঘাস জাতীয় যারা আছে, ধান, গম, এগুলো হচ্ছে সব হচ্ছে একবীজপত্রী। দ্বিবীজপত্রীর এক্সাম্পল হচ্ছে আম, জাম, কাঁঠাল, এই সমস্ত। এখন আমের কথা চিন্তা করো, আম গাছটা কি মোটা হচ্ছে না? তাহলে আম গাছের ক্ষেত্রে এইখানে কি হচ্ছে? জমা রাখতেছে কি জাতীয় খাবার জমা রাখতেছে? শ্বেতসার জাতীয় খাবার জমা রাখতেছে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যখন শ্বেতসার জমা হচ্ছে তখন তার নাম হচ্ছে শ্বেতসারের আবরণ বা শ্বেতসারের শীত। শীত বলতে বোঝাচ্ছে আবরণ। তাহলে অন্ততক সম্পর্কে আমরা কি পড়লাম? ক্যাসপেরিয়ান স্টিপ কোথায় পাওয়া যায়, কিভাবে তৈরি হয়েছে, লিগনিন এবং সুবেরিন দ্বারা তৈরি হয়েছে। তারপর হচ্ছে প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়, তারপরে হচ্ছে তোমার শ্বেতসারের আবরণ কোথায় পাওয়া যাবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কি মূলে নাকি কাণ্ডে? কাণ্ড। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে কি পাইছিলাম? দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে পাইছিলাম হচ্ছে আমরা ক্যাসপেরিয়ান স্টিপ। তাহলে কি আমরা বলতে পারি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই তোমার অন্ততক পাওয়া যাবে না? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক পাওয়া যাবে না। তারপর হচ্ছে পেরিসাইকেল বা এর নামটা হচ্ছে পরিচক্র। এইটা পড়ার আগে আমরা একটু বলে আসি অন্ততকের কাজ। অন্ততকের কাজের ওখানে দুইটা জিনিস মার্ক করে রাখো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অন্ততক বাঁধের মতো কাজ করে। অন্ততক কিসের মতো কাজ করে? বাঁধের মতো কাজ করে। বাঁধের মতো কাজ বলতে বোঝাচ্ছে কি? মনে করো এইখান থেকে পানির প্রেশারটা আসতেছে, এইখান থেকে পানির প্রেশারটা আসতেছে, তাহলে এই কি প্রোটেকশন দিচ্ছে না? তাহলে অন্ততক বাঁধের মতন কাজ করে আর চাপটা নিয়ন্ত্রণ করে। কি চাপ? মূলোচ্চাপ। মূলোচ্চাপ নিয়ন্ত্রণ করে এবং বাঁধের মতন কাজ করে কে? অন্ততক। বাঁধের মতন কাজ করে কে? অন্ততক। তারপর হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল কি? পেরিসাইকেল এই তোমাদের বইয়ের চিত্রটা একটু খেয়াল করো। এই যে অন্ততকের নিচে এক সারি একটা কোষ থাকতে পারে, তখন তার নাম হচ্ছে পেরিসাইকেল। তখন তার নাম কি? পেরিসাইকেল বা পরিচক্র। এখন পরিচক্র কয় স্তর বিশিষ্ট? যেহেতু বললাম এক সারি কোষ থাকবে, তাহলে এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এটা কি? এক স্তর বিশিষ্ট। এখন এই যে পরিচক্র, পরিচক্রে কি কি কোষ পাওয়া যায়? পরিচক্রে পাওয়া যায়, আমরা বলছিলাম যে এই গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তার মানে কি? এটা সরল টিস্যু দ্বারা তৈরি হবে। সরল টিস্যুর মধ্যে কি কি আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা। প্যারেনকাইমা যেখানেই তুমি পাও না কেন সবই বলে দেবা প্যারেনকাইমা। প্যারেনকাইমা। আরেকটা হচ্ছে স্কেলেনকাইমা। তাহলে প্যারেনকাইমা এবং স্কেলেনকাইমা। এইটা তুমি যদি চিন্তা করো, এটা যদি আমরা কাণ্ডের কোনো অংশ কাটি, তাহলে এই কাণ্ডের বাইরের দিকে আছে কি? এপিডার্মিস। তারপর হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আর মাঝখানের দিকে কে থাকতে পারে? মাঝখানের দিকে এমনিতে মজ্জা টজ্জা তো আছে, তার ফাঁকে ফাঁকে জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ থাকবে। জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ। তাহলে এইখানে তুমি চিন্তা করো জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ, বা এইটা মনে করো আমি জাস্ট ফ্লোয়েম আঁকেছি, এটা হচ্ছে শুধুমাত্র ফ্লোয়েম। এইটা মনে করো জাইলেম। এর মাথার উপর কি আছে? এর মাথার উপর রয়েছে হচ্ছে তোমার পরিচক্র বা পেরিসাইকেল। এর মাথার উপর কি আছে? পরিচক্র বা মাথা যেন পেরিসাইকেল। যখন স্কেলেনকাইমা টিস্যুর উপরে শুধুমাত্র কি থাকবে? বা ফ্লোয়েম টিস্যুর উপরে, কার উপরে? ফ্লোয়েম টিস্যুর উপরে শুধুমাত্র স্কেলেনকাইমা থাকবে, তখন তাকে বলা হয় হার্ড বাস্ট বা গুচ্ছটুপি। এই হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এই ফ্লোয়েম টিস্যুর উপরে কি আছে? স্কেলেনকাইমা, তখন তার নাম হচ্ছে হার্ড বাস্ট বা গুচ্ছটুপি। কাদের ক্ষেত্রে পাওয়া যায়? দুইটা উদ্ভিদ, নামটা মনে রাখতে হবে, কুমড়া, কুমারিকা। এদের ক্ষেত্রে কি পাওয়া যায়?
এদের ক্ষেত্রে পেরিসাইকেল, এদের ক্ষেত্রে পেরিসাইকেল কি জাতীয় কোষ দ্বারা গঠিত? স্ক্লেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর কার মাথার উপর পাওয়া যাচ্ছে? ফ্লোয়েম টিস্যু বা ফ্লোয়েম বান্ডেলের মাথার উপর এই যে স্ক্লেনকাইমা পাচ্ছি বলে এর নাম হচ্ছে হার্ডবাস্ট বা গুচ্ছটুপি। এর নাম হচ্ছে হার্ডবাস্ট বা গুচ্ছটুপি। এখন এর কাজ কি? সবার কাজে তো আমরা পড়তেছি খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা। এইটা মেইনলি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে। এটা কি জাতীয় খাদ্য সঞ্চয় করে? নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে কে? পেরিসাইকেল বা পরিচক্র। নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে কে? পেরিসাইকেল বা পরিচক্র। এরপরে হচ্ছে মজ্জা, মজ্জা আর হচ্ছে মজ্জা রশ্মি। তোমাদের ক্ষেত্রে যদি আমি কোশ্চেন করি, এই যে এইটা মনে করো মজ্জা, তাহলে মজ্জার ক্ষেত্রে তুমি দেখো এইটা কয়েক স্তর হইতে পারে, বহু স্তর হইতে পারে। মজ্জার কাজটা কি? মজ্জার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য তৈরি করা। তাহলে এটা কি সেম অ্যাজ কর্টেক্সের মতন হচ্ছে না? তাহলে কর্টেক্সের কাজ যা ছিল মজ্জার কাজও মোটামুটি সেম। তারপরে এইখানে দেখো মজ্জা, দুইটা কোষের মাঝখানে কি ফাঁকা আছে? না। তাহলে আমরা কি বলতে পারি? দুইটা কোষের মাঝে অন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। তারপরে হচ্ছে মজ্জা কি জাতীয় কোষ দ্বারা গঠিত? তোমাদের ম্যাক্সিমাম বলছিলাম সব কোষ কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা, শুধুমাত্র অধোত্বকের কোষ বাদে। তাহলে এইটা বলে দেবা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি বলতে বোঝাচ্ছে কি এইখানে হচ্ছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট এইখানে কি আছে? পরিবহন টিস্যু। এইখানে কি আছে? পরিবহন টিস্যু। এইখানেও পরিবহন টিস্যু। এবার এই মজ্জাটা তাহলে এই দিকে তাকাও, এটা কি এক সারি কোষের মতন লাগতেছে না? যখন পরিবহন টিস্যুর মাঝখানে মজ্জা থাকবে তখন তাহলে আমরা বলবো মজ্জা রশ্মি। তাহলে দুইটা পরিবহন টিস্যুর মাঝখানে যখন মজ্জা রশ্মি থাকে বা মজ্জা থাকে তখন তার নাম হয়ে যাচ্ছে মজ্জা রশ্মি। তাহলে মজ্জা রশ্মি এবং মজ্জার কাজ গঠন সবই সেম, শুধু নামটা ডিফারেন্স হয়েছে কেন? এটা একটা রে বা রশ্মির মতো লাগতেছে। কেন লাগতেছে? জাইলেম ফ্লোয়েম বা ক্যাম্বিয়ামের মাঝখান মানে হচ্ছে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যুর মাঝখানে আছে বলে এটার নাম হচ্ছে মজ্জা রশ্মি। এটার নাম কি? মজ্জা রশ্মি। তাহলে আমাদের কিন্তু এই গ্রাউন্ড সিস্টেমও পড়া শেষ। আর একটা মাত্র টপিকস বাকি আছে, সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে কি? ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। ভাস্কুলার হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। তোমরা কিন্তু অলরেডি জানো যে পরিবহন টিস্যুর মধ্যে কি কি আছে? জাইলেম আছে, ফ্লোয়েম আছে। জাইলেম ফ্লোয়েম। জাইলেম মানে কি? মনে করো হচ্ছে যাই, আর হচ্ছে ফ্লোয়েমটা মনে রাখবো হচ্ছে ফিরে আসি। তাহলে জাইলেম মানে হচ্ছে পানিটা কোথায় যাচ্ছে? খাদ্য প্রস্তুত করতে পাতায় যাচ্ছে। আর প্রস্তুতকৃত খাদ্যে সারা দেহে পৌঁছাইতে বা ফিরে আসতে যেটা সহায়তা করতেছে তার নাম হচ্ছে ফ্লোয়েম। সেটা কি? ফ্লোয়েম। আচ্ছা, জাইলেম ফ্লোয়েম। জাইলেমের কয়টা টিস্যু দ্বারা গঠিত? জাইলেম হচ্ছে 4 প্রকার টিস্যু দ্বারা গঠিত। ফ্লোয়েমের ক্ষেত্রেও ফ্লোয়েমও 4 প্রকার টিস্যু দ্বারা গঠিত। জাইলেম যেহেতু আমরা বলছি অলরেডি যাই, তাহলে এইটা হচ্ছে সবই হচ্ছে মারা গেছে। একটা মাত্র টিস্যু আছে যেটা হচ্ছে জীবিত, সেটার নাম কি? জাইলেম প্যারেনকাইমা। আচ্ছা, জাইলেমের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসটা কি যেটা তুমি আইডেন্টিফিকেশনে পড়ে আইছিলা? জাইলেম ভেসেল পাওয়া যায়। জাইলেমে কি? ভেসেল পাওয়া যায়। কাদের পাওয়া যায়? নগ্নবীজী উদ্ভিদের পাওয়া যায় নাকি পাওয়া যায় না? নগ্নবীজী উদ্ভিদের পাওয়া যায় না, শুধুমাত্র একটা বিভাগের ক্ষেত্রে পাওয়া যায়। তার নাম কি ছিল? তার নাম ছিল নিটোফাইটা। তার নাম কি ছিল? নিটোফাইটা। ফ্লোয়েমের ক্ষেত্রে সঙ্গী কোষ থাকে না কার? নগ্নবীজী উদ্ভিদের। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ মাস্ট বি পাওয়া যাবে। আর ফ্লোয়েমের ক্ষেত্রে যেটা মনে রাখবা, জাইলেমের ক্ষেত্রে আমরা কিন্তু পড়ছিলাম সবাই হচ্ছে মৃত, একটা হচ্ছে জীবিত। আর ফ্লোয়েমের ক্ষেত্রে সবাই হচ্ছে জীবিত, একটা মাত্র মৃত। যেটা মৃত তার নাম কি? তার নাম হচ্ছে বাস্ট ফাইবার। তার নাম কি? বাস্ট ফাইবার। আমরা একটু আগে বললাম না, এই যে জাইলেমে
বেসেল এবং ফ্লোয়েমের সঙ্গীকোষ পাওয়া যায় কাদের? আবৃতবীজী উদ্ভিদের। কিন্তু তিনটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম তিনটা গোত্রের নাম তোমার জানতে হবে: উইন্টারেসিয়া, টেকটাসেন্টাসিয়া, টরকোডেন্ড্রাসিয়া। এই তিনটা গোত্রের ক্ষেত্রে জাইলেম বেসেল পাওয়া যাবে না এবং ফ্লোয়েমের সঙ্গীকোষ পাওয়া যাবে না। এটা কিন্তু আবৃতবীজী, এই তিনটাই কিন্তু আবৃতবীজী, এটা হচ্ছে ব্যতিক্রম। এই তিনটা মনে রাখবে। যেহেতু তিনটা আছে, তিনটা থাকলে তোমাদের কোশ্চেন আসে কি নিচের কোন আবৃতবীজী উদ্ভিদের গোত্রে জাইলেমে বেসেল পাওয়া যাবে। তাহলে তোমার ওই যে তিনটা যদি মনে থাকে, বাকি যেটা থাকবে সেটা তুমি দাগাই দিতে পারবা যে এইটা হচ্ছে এইখানে পাওয়া যাবে, বাকি তিনটাই পাওয়া যাবে না। পরিবহন টিস্যুর ক্লাসিফিকেশন কোথায় কোনটা খুবই ইম্পর্টেন্ট। ভাস্কুলার টিস্যু যদি বলি, ভাস্কুলার টিস্যুতে তিনটা ভাগে ভাগ করা যায়। ভাস্কুলার টিস্যুতে কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে? তিনটা ভাগে। এটা হচ্ছে সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত বলতে এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়: সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়রে আবার দুইটা ভাগে ভাগ করা যায়: মুক্ত, বদ্ধ। তাহলে ভাস্কুলার টিস্যুতে আমরা ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। তাহলে সংযুক্তরে আবার দুইটা ভাগে ভাগ করা যায়: সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত আর হচ্ছে বদ্ধ। সংযুক্ত, সংযুক্ত কথাটা কিন্তু দেওয়া আছে, এটা কি যুক্ত অবস্থায় থাকতেছে। যুক্ত অবস্থায় কি আছে? মনে করো জাইলেম এবং ফ্লোয়েম। এইটা মনে করো একটা পরিবহন টিস্যুর বান্ডেল। এইখানে জাইলেম আছে, ফ্লোয়েম আছে। তাহলে এইখানে জাইলেম আর ফ্লোয়েম যেহেতু আছে, সেটা হচ্ছে সংযুক্ত। সংযুক্তর মধ্যে আবার এটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে? সমপার্শ্বীয়। কারণ এই পাশে জাইলেম, এই পাশে ফ্লোয়েম, তাহলে দুইটা ভিন্ন পাশে সমান সমান পাশে আসছে, সেই জন্য নাম হচ্ছে সমপার্শ্বীয়। তারপরে এই সমপার্শ্বীয় আবার দুই রকম হতে পারে: মুক্ত আর হচ্ছে বদ্ধ। মুক্ত আর বদ্ধ কেন? এইখানে মাঝখানে একটা জিনিস চলে আসছে, বলো তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। এটার নাম কি? ক্যাম্বিয়াম। যখন ক্যাম্বিয়াম চলে আসছে, তখন এদের মধ্যে কি কানেকশন আছে? এদের মধ্যে আর কানেকশন নাই। তাহলে এরা কি হয়ে গেছে? এরা হচ্ছে মুক্ত হয়ে গেছে। যখন ক্যাম্বিয়াম ছিল না, তখন কি এরা একসাথে কানেক্টেড ছিল, তখন সেটা হচ্ছে বদ্ধ। তাহলে আমরা কথা কি বুঝতে পারছো? প্রথম হচ্ছে মুক্ত আর হচ্ছে বদ্ধ। মুক্ত মানে কি? মুক্ত মানে কি এর মাঝখানে হচ্ছে একটা ক্যাম্বিয়াম থাকতেছে। ক্যাম্বিয়াম থাকার ফলে এখানে জাইলেম এবং ফ্লোয়েম পরস্পর কি আলাদা হয়ে গেছে। আর আমি যদি বলি বদ্ধ, বদ্ধের এইটা হচ্ছে বদ্ধ। এইটা মনে করো জাইলেম, এইটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম। ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামের মধ্যে আমরা জানি ক্যাম্বিয়াম পাওয়া যায় মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে কর ক্যাম্বিয়াম আর হচ্ছে ইন্টারফ্যাসকুলার ক্যাম্বিয়াম। এই দুইটা হচ্ছে কমন, এর মধ্যেও পাওয়া যায়। তাহলে এই যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম কার বৈশিষ্ট্য ছিল? সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু যখন বিভাজন হয়েছিল, উদ্ভিদটা কেমন হয়েছিল? উদ্ভিদটা মোটা হয়েছিল, পোস্ত বরাবর হয়েছিল, উদ্ভিদটা মোটা হয়েছিল। এখন তুমি চিন্তা করো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি আমরা ক্যাম্বিয়াম পাবো নাকি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ক্যাম্বিয়াম পাবো? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ক্যাম্বিয়াম পাওয়া যাবে। তাহলে দ্বিবীজপত্রী যদি আমি বলি, দ্বিবীজপত্রী কাণ্ড কিসের এক্সাম্পল? মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার টিস্যুর এক্সাম্পল। মুক্ত কেন? এখানে হচ্ছে ক্যাম্বিয়াম আছে, জাইলেম এবং ফ্লোয়েমে দুইটা সেপারেশনে গেছে, সেজন্য হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার টিস্যু হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে আমি কি এখানে লিখতে পারি সংযুক্ত বা সমপার্শ্বীয়? এইখানে হচ্ছে কিসের এক্সাম্পল? এখানে কাণ্ড, এখানে মূল আসবেই না। তাহলে এইখানে কাণ্ড আছে দুই প্রকার, একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে না? ক্যাম্বিয়াম থাকে না। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম পরস্পর কি পাশাপাশি রয়েছে, তাহলে এইখানে তো আর সেপারেশন নাই,
সেই জন্য এটারে বলা হয় বদ্ধ। এটারে কি বলা হয়? বদ্ধ। আর মুক্ত কেন? এ আলাদা এ আলাদা, মাঝখানে একটা সেপারেশন, একটা ওয়াল তুমি তৈরি করে ফেলছো, তাহলে হচ্ছে মুক্ত। তাহলে মুক্তের এক্সাম্পল কি হবে? মুক্তের এক্সাম্পল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দ্বিবীজ, এটা হচ্ছে একবীজ। এখন এইখানে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কেন হয়েছে? এই যে এর জন্য ব্যতিক্রম হয়েছে, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়, দ্বি মানে কি? দুইটা। তাহলে এইখানে একটু চিত্রের দিকে খেয়াল করো। তোমরা একটা জিনিস মনে রাখবা, জাইলেম সবসময় কেন্দ্রের দিকে থাকতে চায়, আর ফ্লোয়েম সবসময় কোথায় থাকে? ফ্লোয়েম সবসময় একটু পরিধির দিকে থাকতে চায়। আর এইটা মনে করো আমরা হচ্ছে বললাম বহি ফ্লো, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে অন্ত ফ্লোয়েম। তাহলে এইখানে দেখো জাইলেম এবং বহি ফ্লোয়েমের মাঝখানে কি আছে? এই যে মার্ক করে দিছি, ডিমার্কেশন করার জায়গা, এটার নাম হচ্ছে বহি ক্যামব্রিয়াম। নাম কি? বহি ক্যামব্রিয়াম। জাইলেম এবং অন্ত ফ্লোয়েমের মাঝখানে যে ক্যামব্রিয়াম আছে তখন তার নাম কি হবে? অন্ত ক্যামব্রিয়াম। তাহলে এইখানে দেখো দুইটা পাশ, এই পাশ সমান, এই পাশ আবার সমান, সেই জন্য এটার নাম কি হয়েছে? সমদ্বিপার্শ্বীয়। নাম কি হয়েছে? সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়র এক্সাম্পল কি? সমদ্বিপার্শ্বীয়র এক্সাম্পল মনে রাখবা কলস, কলা, লাউ, শসা। কি মনে রাখবা? কলা, লাউ, শসা। এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বীর মধ্যে কি আছে? কলা, লাউ, শসা। কলা, লাউ, শসা। তারপরে হচ্ছে আমাদের সংযুক্ত শেষ। এবার যাবো হচ্ছে অরিও। অরিও মানে কি? অরিও মানে হচ্ছে গোল। এই যে অরিও ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যাবে? মূলে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? মূলে। আমরা কিন্তু অলরেডি পড়ছি সংযুক্তের মধ্যে আছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় কোথায় পাওয়া যাচ্ছে? কলসে পাওয়া যাচ্ছে। সমপার্শ্বীয়র মধ্যে মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয় কোথায় পাওয়া যাচ্ছে? কাণ্ডে পাওয়া যাচ্ছে। এই যে কলস বললাম না, কলসে কিন্তু এখানে কোথায়? কাণ্ডে পাওয়া যাচ্ছে। এদেরও কিন্তু কাণ্ড। আর মূল আসলে তুমি কি বলে দিবা? মূল আসলেই হচ্ছে অরিও। মূল মানে অরিও। এখন এইটা যদি তোমার কোশ্চেন করা হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেল কেমন, তোমাকে বলছি মূল আসলেই তুমি কি বলে দিবা? অরিও। সেটা একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক, দেখার কোনো দরকার নেই, সবই হচ্ছে অরিও। অরিও বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে থাকতেছে কেমন? গোল আকারে থাকতেছে, বা হচ্ছে একটা বৃত্তাকার শেপের মতো থাকতেছে। এখানে ভাস্কুলার বান্ডেল কেমন থাকতে পারে? 2 থেকে 4টা থাকতে পারে, অথবা 6-এর অধিক থাকতে পারে। তুমি মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে এই ভাস্কুলার বান্ডেলটা কত? 6-এর অধিক, 6 বা 6-এর অধিক। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কয়টা? 2 থেকে 4টা। দ্বিবীজ 2 থেকে 4টা, দ্বিবীজ হচ্ছে 2 থেকে 4টা। কেন্দ্রিক, আমাদের এই যে ভাস্কুলার বান্ডেলের পড়াশোনা কি কেন্দ্রিক? হয় জাইলেম কেন্দ্রিক অথবা ফ্লোয়েম কেন্দ্রিক। এই দুইটাকে কেন্দ্র করে আমরা পড়াশোনা করতেছি না। তাহলে কেন্দ্রিকের ক্ষেত্রে তুমি মনে রাখবা কেন্দ্রিকের এক্সাম্পল হবে হয় জাইলেম কেন্দ্রিক অথবা ফ্লোয়েম কেন্দ্রিক। যদি জাইলেম কেন্দ্রে থাকে, তার চারিপাশে ফ্লোয়েম থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে হেড্রোসেন্ট্রিক। আর যদি মনে করো ফ্লোয়েম কেন্দ্র আছে, তার চারিপাশে কে আছে? তার চারিপাশে হচ্ছে জাইলেম আছে, তখন তার নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিক। তাহলে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম কেন্দ্রিক হচ্ছে কি? মাঝখানে আছে জাইলেম, তার চারিপাশে আছে ফ্লোয়েম, তখন তার নাম হচ্ছে হেড্রোসেন্ট্রিক। আর হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক বলতে বোঝাচ্ছে মাঝখানে আছে ফ্লোয়েম, তার চারিপাশে আছে জাইলেম, তখন তার নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। আচ্ছা, প্রথম হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিকের এক্সাম্পল কি? পিএসএল দিয়ে মনে রাখবা। পিতে কি? পিতে হচ্ছে টেরিস, সেলাজিলেনা, লাইকোপোডিয়াম। টেরিস, সেলাজিলেনা আর হচ্ছে লাইকোপোডিয়াম। আর হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিকের মধ্যে তুমি জাস্ট মনে রাখবা ইউকা আর ডারকানা, এই দুইটা হচ্ছে এক্সাম্পল। সো এইখানে কিন্তু এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে এই অধ্যায়টা হচ্ছে এক্সাম্পল বেসড।
তাহলে এইখানে তুমি পড়লা সংযুক্ত, সংযুক্তের মধ্যে ক্লাসিফিকেশন দুইটা পড়লা, আর সমপার্শ্বীয়র ক্ষেত্রে আবার দুইটা ক্লাসিফিকেশন পড়লা, ওর এক্সাম্পল পড়লা, অরিওর এক্সাম্পল পড়লা, ভাস্কুলার বান্ডেল কয়টা কি আছে, আর হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক হচ্ছে দুই প্রকার, জাইলেম কেন্দ্রিক আর হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক, এর এক্সাম্পল। এরপরে এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। লাস্টে কি পড়বা? লাস্টে ব্যবহারিক অংশের থেকে আমরা পড়ব হচ্ছে দুইটার কাণ্ডের মধ্যে ডিফারেন্সটা কি আর মূলের মধ্যে ডিফারেন্স কি। কাণ্ড আর মূলের মধ্যে তুমি যদি বেসিক ডিফারেন্স দেখো, বেসিক যেগুলো আছে আমরা সেটা বলতেছি। প্রথম হচ্ছে মূল এবং কাণ্ড। মূলের ক্ষেত্রে কি ছিল? মূলের ক্ষেত্রে আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে আমরা পাইছিলাম হচ্ছে অধোতক। মূলের ক্ষেত্রে কি পাইছিলাম? পাই না। তাহলে মূলের ক্ষেত্রে অধোতক থাকে না, কাণ্ডের ক্ষেত্রে অধোতক থাকে। মূলের ক্ষেত্রে যখন এপিডার্মিসে পড়ছিলাম, তাহলে মূলের এপিডার্মিসের নাম কি? এপিব্লেমা। আর কাণ্ডের এপিডার্মিসের নাম কি? ডাইরেক্ট হচ্ছে এপিডার্মিস। তাহলে আমরা বলতে পারি কাণ্ডের বহিঃত্বকে বলা হয় এপিডার্মিস, মূলের বহিঃত্বকে বলা হয় এপিব্লেমা, এপিব্লেমা। তারপর হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের ক্ষেত্রে তুমি কি পাইছিলা? কর্টেক্সের ক্ষেত্রে মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট, কতে কাণ্ড, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। তারপরে হচ্ছে তোমার ছিল অন্ততক। অন্ততকের ক্ষেত্রে ক্যাসপিরিয়ান স্টিপ কোথায় পাইছিলা? দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে পাওয়া মানে এটা মূলের বৈশিষ্ট্য। আর কাণ্ডের ক্ষেত্রে তুমি অন্ততকে পাইছিলা হচ্ছে শ্বেতসারের আবরণ। কার পাইছিলা? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাইছিলা। তারপরে আসো হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেলের ক্ষেত্রে এইটা হচ্ছে কাণ্ডের পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হইতে পারে, আর কিছু স্তর বাড়তে পারে। আর মূলের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি সেটা এক স্তর বিশিষ্ট। তারপরে হচ্ছে এইটা তুমি বলতে পারো একবীজপত্রী উদ্ভিদের পেরিসাইকেল থাকে না, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পেরিসাইকেল থাকে। আর মূলের ক্ষেত্রে একবীজ দ্বিবীজপত্রী কোনো ম্যাটার করে না, দুইটার ক্ষেত্রে পেরিসাইকেল থাকতেছে। দেন ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল কাণ্ডের ক্ষেত্রে কেমন ছিল? সমপার্শ্বীয় ছিল। সমপার্শ্বীয় বলতে কি ছিল? জাইলেম এবং ফ্লোয়েম, তার মাঝখানে ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু তুমি যখন মূলের ক্ষেত্রে পড়ছিলা, এর ভাস্কুলার বান্ডেল কিন্তু অবভিয়াসলি ছিল অরিও। ভাস্কুলার বান্ডেল কি ছিল? অরিও। তাহলে আমরা কিন্তু মূল এবং কাণ্ডের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো বুঝতে পারছি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আমরা যখন পার্থক্য পড়া শুরু করবো, তুমি একটু সিকোয়েন্সটা মনে রাখবো। প্রথম হচ্ছে এপিডার্মিসের পার্থক্য বলবা, তারপরে হচ্ছে তুমি গ্রাউন্ড টিস্যুতন্ত্র, তারপরে হচ্ছে তুমি লাস্টের দিকে আসে বলবো হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্রের পার্থক্য। তাহলে প্রথমে হচ্ছিল এপিডার্মিস। এপিডার্মিসের ক্ষেত্রে তুমি কি পাইছিলা? এপিডার্মিসের ক্ষেত্রে তুমি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি দ্বারা গঠিত ছিল? স্ক্লেনকাইমা। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ছিল কোলেনকাইমা। তারপর হচ্ছে কর্টেক্স। এটা বুঝতে পারতেছো যে কর্টেক্স দুইজনের থাকতেছে, কিন্তু বেশি থাকবে কার? দ্বিবীজপত্রী উদ্ভিদের, কম থাকবে একবীজপত্রী উদ্ভিদের। তারপর হচ্ছে তোমার শ্বেতসারের আবরণ কার পাওয়া গেছিল? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া গেছিল। অন্ততক কার পাওয়া গেছিল? দ্বিবীজপত্রী। পেরিসাইকেল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই সমস্ত সবই মিসিং। তারপরে হার্টবাস বা গুচ্ছটুপি কার পাইছিলা? কুমড়া এবং কুমারিকা। কুমড়া এবং কুমারিকা কি জাতীয় উদ্ভিদ? দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে হার্টবাস পাওয়া যায় বা গুচ্ছটুপি পাওয়া যায় কখন পাইছিলাম? ফ্লোয়েম টিস্যুর মাথায়। তখন আমরা বলছিলাম এটা হার্টবাস বা গুচ্ছটুপি পাইছিলাম ফ্লোয়েম টিস্যুর মাথায় যখন স্ক্লেনকাইমার কোষ ছিল। আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা পাবো না। লাস্ট যেটা সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কেমন ছিল? সমপার্শ্বীয়। কেমন সমপার্শ্বীয়? মুক্ত সমপার্শ্বীয়। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেটা কি ছিল? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেটা ছিল হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ কেন? জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যামবিয়াম টিস্যু ছিল। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কি ছিল? ক্যামবিয়াম টিস্যু। আমাদের এই যে 8 অধ্যায় যে বেসিক পড়াশোনা, এইটা হচ্ছে এই পর্যন্তই। তাহলে আমরা প্রথমে কি পড়লাম? প্রথমে পড়লাম হচ্ছে ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যুর ক্লাসিফিকেশন, দেন হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য এবং ক্লাসিফিকেশন। তারপরে আমরা চলে গেলাম টিস্যুতন্ত্রের মধ্যে। টিস্যুতন্ত্রের মধ্যে 3 প্রকার, একটা হচ্ছে এপিডার্মাল, 2 নাম্বারটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর লাস্টে হচ্ছে আমরা পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র। আর সেই দিকে আমরা পড়লাম হচ্ছে পার্থক্য। কার কার মধ্যে পার্থক্য? একবীজপত্রী উদ্ভিদ এর কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, আর হচ্ছে মূল এবং কাণ্ডের মধ্যে যে পার্থক্যটা আছে।